প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের জীবনে তো হয়তো আপনারা অনেক গল্প শুনছেন। তো চলুন আজকে আমরা একজন ক্যান্সার রোগীর গল্প শোনাই, যে কিনা এই সরকারের হাত থেকে বাঁচতে পারে নাই। হাফিজুর ভাই, যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্পূর্ণ গল্পটা শুনেন, হয়তো লম্বা হবে, কিন্তু ধৈর্য ধরে শুনেন, আশা করি আপনার চোখ দিয়েও পানি আসবে। আমার মুখে হাসি চলে আসলো। হাফিজুর ভাই আর যাই হোক, বই পড়ার জন্য বাসায় বিচার দিবেন আমি জানি, লাইব্রেরিতে জুড়ে কথা বলা যায় না। ফিস ফিস করে বললাম, চলো বাইরে যাই, পড়তে বিরক্ত লাগতেছে। রাজশাহী সেন্ট্রাল লাইব্রেরি নিউ ডিগ্রি কলেজের পাশেই বহু প্লাবান এখানে বসে ফোন টিপে প্রেম করতে আসে। আমি সত্যিকার অর্থেই বই পড়তে আসতাম। বই পাইলে আমার মাথা কোনো কালেই ঠিক থাকতো না। তবে হাফিজুর ভাই ছিল বইয়ের চেয়েও ইন্টারেস্টিং। এলাকার বড় ভাই, কলেজের বড় ভাই, তবে রাজনীতি করতেন আমার উল্টোটা। আমি তখন অনিমেষ পরে বাংলাদেশে বাম বিপ্লবের স্বপ্ন দেখি, আর হাফিজুল ভাই শিবির করে দেশের ইরানি স্টাইলে ইসরায়েলি বিপ্লবের স্বপ্ন দেখে। কঠিন তর্ক করতাম সেই সময়। বেশিরভাগ সময় হাফিজুল ভাই আমার সাথে তর্কে হেরে যেত। তখন তো বুঝি নাই, এখন বুঝি উনি ইচ্ছা করেই হাঁটতেন আমাকে খুশি করার জন্য। একবার কোনো এক কারণে স্কুল থেকে বাসায় আসবো, রিক্সা নাই। হাফিজুল ভাই দেখে বললেন, আমার সাইকেলে ওটো দিয়ে আসি, রিক্সা পাবে না। ছোটবেলা থেকে আমি নাদোষ নদোষ, সে আমাকে নিয়ে গ্রীষ্মের রোদে থামলেন দুইবার। আমার খটকা লাগলো, ভাইয়ের শক্তি এত কম কেন। বাসায় গিয়ে দেখি আব্বু আমাকে নিতে গেছেন। আমি চলে আসছি। আম্মু বলল, কিভাবে এলি? আমি বললাম, হাফিজুল ভাইয়ের সাইকেলে। আম্মু আটকে উঠলেন, ও সাইকেলে তুই উঠলি কেন? জানিস না ওর ক্যান্সার? আমি কিছু বলি নাই। এত খুশির মানুষেরও ক্যান্সার থাকে, কই কোনোদিন বলে নাই তো। হাফিজুর ভাই মূলত ছিলেন নিউকোমিয়ার রোগী। 3 মাস পর পর রক্ত চেঞ্জ করতে হতো। অথচ এই লোকটা কত বড় অভিনেতা, চিন্তা করেন। আমাদের কাউকে কখন জানতে দেন নাই। এরপর ওই লাইব্রেরির কাহিনী। লাইব্রেরি থেকে বের হয়ে মালোপাড়ার দিকে একটা ঘর দেখলাম। বললেন, কোচিং দিচ্ছি, তুমি তো সায়েন্সের কথা থাকবা, আর্টসে গেলে পড়তে পার। ভাই তখন পড়েন রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমি ভাবলাম, যাক, আড্ডার আর ঝগড়ার আরেকটা জায়গা আমাদের হলো। আমি যখনই বাম বিপ্লব নিয়ে কোনো বই পড়তাম, ভাই কল্পনায় তাকে হারিয়ে দিয়ে বিরাট মজা পেতাম। এমনি একদিন হুট করে আব্বু এসে বলল, শালবাগানে বাড়ির টিচার খুন হয়ে গেছে। সারা দেশে হইচই পড়ে গেল। আমার আগ্রহ নিয়ে ওয়েট করতে শুরু করলাম। আব্বু বাজার না করেই চলে আসছে। পরদিন আম্মু বলল, ডিম নিয়ে আয় দোকান থেকে। আমি ডিম আনতে গেছি, দোকানে অনেক ভিড়। সম্ভবত বাংলা ভিশন বলা হলো, বাড়ির টিচার হত্যা মামলায় হাফিজুর রহমানের নামে একজন আটক করছে পুলিশ। আমি বাসায় আসলাম দৌড়াতে দৌড়াতে। আম্মুকে বললাম, হাফিজুর ভাইকে পুলিশ ধরেছে। আম্মু বলল, দৌড়, এটা এই হাফিজুর না, অন্য হাফিজুর। যেই ছেলে বড় গলায় একটা কথা বলতে পারে না, তারে পুলিশ কেন ধরবে? অথচ আম্মুর জানা ছিল না, একটা মাসিনা মারতে পারা মানুষকে সাধারণ পুলিশ ধরতে না পারলেও হাসিনার পুলিশ ধরতে পারে। হাফিজুর ভাইয়ের বাবার বাসা ছিল ফজরের নামাজ পড়তে ভাই ঘুমাচ্ছিল। বাসা থেকে ডিবি তারে তুলে নিয়ে যায়। ইভেন্ট প্যান্ট পরার সুযোগটাও তাকে দেওয়া হয়নি। টি শার্ট আর লুঙ্গি পরা অবস্থায় তুলে নেওয়া হয়। সবচেয়ে বড় কথা, একজন ক্যান্সারের রোগীর ওষুধ নেওয়ার সুযোগ পুলিশ তাকে দেয় নাই। তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। যতদূর মনে পড়ে, 2 দিনের মাথায় অনেক চেষ্টার ভাইয়ের বড় ভাই ওষুধ নিয়ে সেলে যাইতে পারছিল, বাট তার আর দরকার হয়নি। কারণ এর কিছুক্ষণ পরে হাফিজুর ভাই পুলিশ হেফাজতে মারা যান। বড় ভাইয়ের কাছে অভিযোগ করেছিলেন, তাকে ওষুধ তো দূরের কথা, পানিও খাইতে দেওয়া হয়নি। হাফিজুর ভাইয়ের লাশ আসার পর অদ্ভুতভাবে বৃষ্টি নামলো। এলাকার সমস্ত মানুষ হাওমাও করে কাঁদতে লাগলো। আমার দাদির মৃত্যুর পরও আমি কাঁদতে দেখিনি, আব্বুকে আমি কাঁদতে দেখিনি। অথচ সেদিন আব্বু পারলো না, বলল, এই ছেলেটারে এমনি মেরে ফেললো। হাফিজুর ভাইয়ের বড় ভাই বলল, ছোটবেলা থেকে আমাকে খুব জ্বালাইছে। 3 মাস পর পর রক্ত দিতে হতো। কত ঝামেলা, আমার আর কোনো ঝামেলা থাকলো না বলে শিশুর মতো কাঁদতে লাগলো। আমি দেখলাম লাশ নিয়ে আসা পুলিশ সদস্যরাও রুমাল দিয়ে চোখ মুছছে। এই মৃত্যুর পর এই পরিবারটার তছনছ হয়ে গেল। ভাইয়ের বাবা স্ট্রোক করলো, মা প্যারালাইসিস হয়ে গেল। এত জুলুম সহ্য করা তাদের পক্ষে আর সম্ভব হয়নি। মানুষ কতবার আর পারে। রেজাউল করিম হত্যা মামলার নিয়ে সবাই আগ্রহ শেষ হলেও আমার হয়নি। আমি শেষ পর্যন্ত এই মামলার খোঁজখবর। চার্জশিটে দেওয়া হয়েছে অপরাধীদের সেই লিস্টে সম্ভবত 7 জনের নাম ছিল। সেখানে হাফিজুর রহমানের কোনো নামই ছিল। এর অর্থ হলো, ইভেন হাসিনার বানানো কর্পোরেট
কোর্টও এই মামলার সাথে তার ন্যূনতম সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি। তাহলে আমার হাফিজুল ভাইকে মরতে হলো কেন? এই প্রশ্নের উত্তরের দূরের কথা, এই প্রশ্ন করার স্বাধীনতাও আমরা পাইনি কোনো দিন। 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর অনেক কথাই মনে পড়ছে। আমার মনে পড়ছে হাফিজুর ভাইয়ের কথা। কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে বাসায়, জানেন আমি খুব শক্ত ছেলে, অথচ যতবার এই কথা মনে পড়ে আমি আর চোখের পানি রাখতে পারি না। হাফিজুর ভাই হিরো ছিলেন না, হাফিজুর ভাই কোনো হিরো ছিলেন না। তিনি অনিমেষ ছিলেন, ক্ষুদিরাম বসু ছিলেন না, ছিলেন একজন ক্যান্সার রোগী, সাধারণ রাজনীতি করার পাবলিক ইউনিভার্সিটির একজন সাধারণ ছাত্র। সেই মানুষটাকেও শেখ হাসিনার খুনিরা খুন করেছিলেন। তাকেও ওষুধ তো দূরের কথা, পানিও খাইতে দেওয়া হয়নি। আজকে বিকেলে বৃষ্টি হলে হাফিজুর ভাইয়ের কথা মনে পড়ে, খুব মনে পড়ে। ক্যান্সারে আক্রান্ত একটা হাসিখুশি মানুষ, নিজের অসুস্থতা বলে একটা রুমে নিয়ে ছিল, কোচিং সেন্টার চালাবে বলে, কিন্তু সেই কোচিং সেন্টারটি তিনি আর কখনো খুলতে পারেননি। ভয়ঙ্কর খুনি, ড্রাগ অ্যাডিক্টেড হাসিনা কাছে থেকে রক্তশূন্য একজন লিউকেমিয়া রোগীও ছাড় পাননি। আসলে এই জন্যই বললাম যে আপনাদের হয়তো গল্পটা লম্বা হতে পারে, কিন্তু আমার মনে হয় চোখ দিয়ে পানি আসে। আল্লাহ হয়তো এরই বিচার করতেছে। এরকম হাজার গল্প হয়তো দামাচাপা পড়ে আসছে, হয়তো আস্তে আস্তে সামনে আসবে। যত দিন যাবে বলার মতো কোনো ভাষা নাই। ভালো থাকবেন সকলে। আসসালাম।